আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও জুমাবার। সবাইকে জুমাবারের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। প্রতি শুক্রবার আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন মুসলমানদের কাছে। এই দিনে মূলত জুমাবারের খুতবা খুবই আলোচিত একটি বিষয়। মসজিদে মসজিদে মানুষ আগমন করে খুতবা শোনার জন্য, এবং খুতবা শোনা ওয়াজিব। তো সবাইকে মসজিদের খুতবা শোনার আহ্বান জানিয়ে এবং খুতবার বিষয়বস্তু আমাদের জীবনের মাঝে প্রতিফলিত হয় মতো একজন আরেকজনের জন্য দোয়া করব। টপিকের মধ্যে দুইটি জিনিস দেখা যাচ্ছে, একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট, আরেকটি হচ্ছে একজন ভদ্রলোকের ছবি। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্টের কনক্লুশনটা আমি একটু বলে দিই। আপনি যখন অ্যান্টিবায়োটিক খাবেন, যখন আপনার শরীরে ব্যাকটেরিয়া ইনফেকশন করবে, ডক্টর যখন প্রেসক্রাইব করবে অ্যান্টিবায়োটিক, আপনি অ্যান্টিবায়োটিক ফুল কোর্স কমপ্লিট করে খাবেন। যদি আপনাকে 7 দিন খেতে বলা হয়, তবে আপনি 6.5 দিন খেয়েও ছেড়ে দেবেন না, 7 দিনে খাবেন, আবার বেশিও খাবেন না। যে মাত্রায় আপনাকে অ্যান্টিবায়োটিক খাবার নির্দেশনা দেওয়া আছে, সেভাবে আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফুল কোর্স কমপ্লিট করবেন। এটা হচ্ছে যে 1 নাম্বার একটি কথা। কারণ অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট এই জন্য বলছি যে কয়েকদিন আগে পেপারে আসলো যে আইসিইউতে যেসব ক্রিটিক্যাল রোগীকে ট্রান্সফার করা হয়, তাদের অধিকাংশের শরীরে, অর্থাৎ 40% পেশেন্টের শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না। এটার একটা সহজ কথা এভাবে বলা যায়, আসসালামু আলাইকুম মামা। এটার একটা সহজ কথা এভাবে বলা যায় যে অ্যান্টিবায়োটিক কাজ করবে না আইসিইউতে, এটাই স্বাভাবিক। কারণ আইসিইউতে তো রুগী এমনি এমনি ট্রান্সফার হচ্ছে না, কোনো কিছুতে তার কাজ হচ্ছে না বলে আইসিইউতে যাচ্ছে। আইসিইউতে যাবার আগে তাকে ভিন্ন মাত্রায় বিভিন্ন পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক তাকে প্রয়োগ করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এখন অনেকগুলো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তো হবেই, একটা স্বাভাবিক কথা। এখন আইসিইউতে অন্য যে পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়, ওই পদ্ধতিগুলো প্রয়োগ করে তার জীবনটাকে একটু রক্ষা করার চেষ্টা করা হয়। তো এখন 40% অ্যান্টিবায়োটিক যদি আইসিইউ রোগীর ক্ষেত্রে রেসিস্ট্যান্ট হয়ে যায়, ডাক্তাররা যদি ট্রিটমেন্ট করতে হিমশিম খায়, তাহলে কি কারণে আইসিইউ রোগীর 40% অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর কিংবা যারা এর সাথে সংশ্লিষ্ট, তাদের এটি ইমিডিয়েট পাবলিককে জানানো দরকার যে এই কারণে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। না হলে তো এটা চলতেই থাকবে। অ্যান্টিবায়োটিক এখানে প্রান্তিক লেভেলে রেসিস্ট্যান্ট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক অহরহ কিনতে পাবো। রাস্তার পাশে যে দোকান আছে, সেই দোকানে গেলে আমি অ্যান্টিবায়োটিক কিনতে পাবো। 2 নম্বর হচ্ছে উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগুলো যথেষ্ট অভিজ্ঞ না। এমবিবিএস লেভেলে যেরকম একটু অভিজ্ঞ হওয়ার কথা, বা প্রান্তিক লেভেলে চিকিৎসা দেওয়ার জন্য তার যেরকম যোগ্যতা থাকার কথা, জাস্ট এমবিবিএস পাশ করেছে, সে চেয়ারে এসে বসছে, এখানে ট্রিটমেন্ট করতেছে, কিন্তু অতটুকু যোগ্য, এগুলো আমি বাস্তব অভিজ্ঞতার থেকে বলতেছি, এগুলা শোনা কথা না। এখন সেও অ্যান্টিবায়োটিক প্র্যাকটিস করতেছে, কোনো গভীরভাবে রোগটাকে বোঝা ছাড়া সে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। এখন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে সেটা বড় কথা না, অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করার পরে সে বলে দিচ্ছে না যে এটা অ্যান্টিবায়োটিক, এটা আপনাকে ফুল কোর্স খেতে হবে, এটা যাতে মিস না হয়। 2 নম্বর, সরকারি হাসপাতাল থেকে যে ফ্রি ওষুধটা দেয়া হয়, এটা এসেনশিয়াল ড্রাগ কোম্পানি এটা মেনটেন করে। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি এটা সরকারি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তারা ওষুধগুলো দেয়। আর তাও আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি তাদের ওষুধের মান নিয়ন্ত্রণ করছে না। অধিকন্তু তারা ওষুধের পরিমাণের উপরে হেরফের করতেছে, এবং তাদের ওষুধটা মূলত কম কার্যকর। নিজের অভিজ্ঞতা বলতেছি,
তো এটা সরকারি ওষুধ, সরকারের এক অবস্থা তিন অবস্থা, একটা কথায় আছে যে সরকারি মাল দরিয়া ডাল কিংবা সরকারের তিন অবস্থা, এরকম একটা কথা আছে। এই এসেনশিয়াল ড্রাগ কোম্পানির ওষুধ খেতেও কিন্তু সাবধান। এটা কম কার্যকর, এটা এফেক্টিভনেস কম কম হওয়ার কারণেও এটা ফুল কোর্স কমপ্লিট হচ্ছে না, যার কারণে জিনিসটা রেসিস্ট্যান্ট হয়ে যায়। রেসিস্ট্যান্টের আর একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া যখন সারভাইভ করে, অর্থাৎ আপনি ব্যাকটেরিয়াকে মারতে চাচ্ছেন কিন্তু তাকে আপনি মারতে পারছেন না, তখন সে ওই ওষুধটার উপর অভ্যস্ত হয়ে যায়, ওটাকে সে তার আর থ্রেট মনে করে না, তখন ওই ওষুধটা আর ওখানে কাজ করে না, সে ওটার সাথে মিলে যায়। তো এই রকম অবস্থা হওয়ার শুধুমাত্র ওষুধের উপর নির্ভর না, যেমন আমরা যেসব খাদ্যদ্রব্য খাচ্ছি, ফার্মের মুরগি খাচ্ছি, এই ফার্মের মুরগিকে অহরহ অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ওই অ্যান্টিবায়োটিকটা আবার আমাদের শরীরে আসতেছে। তারপর আপনার ফল ফলাদির কথা বলেন, মাছের কথা বলেন, এখন তো হাইব্রিডের সরাসরি, এখন এই পদ্ধতিগুলো আমাদের এখানে শরীরে অহরহ প্রবেশ করার কারণে আমরা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্টের মুখোমুখি হচ্ছি। এখন সরকারের উচিত যে আইসিইউ রোগীর ক্ষেত্রে যে কেন অ্যান্টিবায়োটিক 40% কাজ করছে না সেটা স্পেসিফিকলি আমাদেরকে জানানো। এই জন্য বলছি আবারও যে অ্যান্টিবায়োটিক খেতে অবশ্যই সতর্ক থাকবেন। অ্যান্টিবায়োটিক যদি খাওয়া শুরু করেন সেটা ফুল কোর্স কমপ্লিট করবেন, আর ভালো অ্যান্টিবায়োটিক খাবেন, ভালো কোম্পানির অ্যান্টিবায়োটিক খাবেন। নকল ওষুধের খুবই সরাসরি এটা ডেঞ্জারাস পদ্ধতি। ব্যাপার হচ্ছে যে আপনার নকল ওষুধের কারণেও অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, খাচ্ছেন দু একদিন হয়তো ভালো লাগলো, এরপর আবার সেটা রিকারেন্স করলো, এরকম। এটা গেল একটা সতর্কতামূলক একটা কথা বলা। আর দ্বিতীয়ত একটা ছবি দেখা যাচ্ছে ভদ্রলোকের, তার নাম নাকি আবুল সরকার। আবুল সরকার নিয়ে বাংলাদেশে একটা পুরো কাহিনী ঘটে গেল। এই কিছুক্ষণ আগে আবার একটা ঘটনা ঘটলো, যেটা এই সরকারের আমল আমরা আর আশা করি না, মনে করছিলাম চিরতরে রহিত হয়ে গেছে। এয়ারপোর্টের মধ্যে লাগেজ থেকে মালামাল চুরি হয়েছে, অনেকগুলো মালামাল চুরি হয়েছে এবং ভাঙ্গা তালা টালা সব কিছু ভিডিও আকারে বিভিন্ন মিডিয়াতে দেখলাম। এটা আসিফ নজরুল সাহেব প্রবাসীদের জন্য বিশেষ একটা ব্যবস্থা ওখানে নাকি করছে, তাদের জন্য সম্মানজনক অবস্থা এবং তাদের বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা করছে, উনি নিজেও বলছে। তারপরে প্রফেসর ইউনূস সাহেব এটা নিজেও বলছে। এরপরও এই ঘটনা কেন ঘটলো যে প্রবাসী বিদেশ থেকে এসে তার মালামাল এখানে খোয়া যাবে, তার মালামাল থেকে ব্যাগ চুরি করবে? এটা ব্যাগটা লাগেজটা তার যে যে পদ্ধতিতে যে যে পোর্শনগুলো অতিক্রম করে আসছে এয়ারপোর্টে, সবখানে তো সিকিউরিটি আছে, ডিজিটাল এবং নন ডিজিটাল সবখানে তো সিকিউরিটি আছে, তাহলে এরপরে এই ঘটনা ঘটলো কেন? এটা কিন্তু চিন্তা করার একটা বিষয়। আচ্ছা, দেখলাম যে আবুল সরকার নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচুর তোলপাড় হচ্ছে। বাউলকে নিয়ে একটু পড়াশোনা করছিলাম গত দুদিন ধরে, আমি কিছু পাই নাই। আমি বাউলের কোনো নিজস্ব ধর্মও পাই নাই, নিজস্ব কোনো কর্মও পাই নাই। তাদের কিছু এলোমেলো চিন্তা, এই চিন্তাগুলো নিয়ে তারা বিক্ষিপ্তভাবে নির্দিষ্ট একটা জায়গা থেকে তারা তাদের কাজগুলো করে, গান গায়, এই করে সেই করে। তো বাউলদেরকে নিয়ে যেহেতু তাদের কোনো নির্দিষ্ট ধর্ম নাই, নির্দিষ্ট তাদের কোনো কর্ম নাই, তো আমি কিছুক্ষণ আগে ভাবছিলাম বাউলের একটা জিনিস আমি কনভারশনে নিয়ে গেছিলাম, যে একটা কেন বাউলরে এরকম করা, সরি আমার মনে পড়ছে। একটা আলেমকে আমি দেখতে গেছিলাম, সে অসুস্থ, তো সে অ্যান্টিবায়োটিক খেয়ে রিকভার করছে, ভালো হয়েছে। আমি তাকে বললাম যে আপনি যে অ্যান্টিবায়োটিকটা খাইছেন, অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক কিন্তু স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার কারণে আপনি জীবনে বেঁচে গেলেন, আপনাকে আমরা পেলাম, আপনি আবার মানুষদেরকে হেদায়েত করার সুযোগ পাইছেন, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু ছিল তো আলেকজান্ডার ফ্লেমিং, তাই না? তার পেনিসিলিন। তো এখন আপনি বলেন তো ভাই, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সার্ভাইভ করতেছে না, মৃত্যু পথযাত্রী ফিরে আসতেছে না আমাদের মাঝে? তো এখন বলেন আলেকজান্ডার ফ্লেমিং এর ক্ষেত্রে আল্লাহর বিচারটা কি হবে কিয়ামতের ময়দানে? সে কি বেহেশতে যাবে না যাবে না? তো আলেম সাহেব তো কিছু বলতে পারে না। এখন এটা কি ধরনের প্রশ্ন? আলেকজান্ডার ফ্লেমিং মুসলমান কিনা, কলমা পড়ছে কিনা, সে কেমনে বেহেশতে যাবে? এখন সে বেহেশতে যাবে না, সে মুসলমান না, তার ব্যাপারে তার বিচারটা কি হবে? পৃথিবী এই যে যতদিন পর্যন্ত থাকে, যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, তাহলে অ্যান্টিবায়োটিক আবিষ্কারকের নামটা তো আনতে হবে, যে যার কারণে মানুষের জীবনগুলো এতগুলো বেঁচে যাচ্ছে। তো এই যে আলেমটা বলতে পারছে না যে
আলেকজান্ডার ফ্লেমিং বেহেশতে যাবে কিনা। আবার আমাকে যখন আজ করা হবে যে আলেকজান্ডার ফ্লেমিংয়ের অবস্থা কীরকম হবে, আমি নিজেও জানি না। বাউলদেরও অবস্থা হচ্ছে যে সেরকম, সে আল্লাহ কি তাও জানে না, আবার আল্লাহর বাইরে কি অস্তিত্ব আছে তার সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এটাই হচ্ছে যে বাউল। এখন এরকম কিছু বাউল আসবে, কিছু অযাচিত লোক আসবে, এসে তারপরে ইসলাম সম্পর্কে, পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলে দিবে, আর আমরা এটাকে নিয়ে মারামারি লাগাই দেব। দরকার কি রে ভাই, দরকার কি রে ভাই? এইরকম হাজার হাজার আবুলে যদি পবিত্র কোরআন নিয়ে কথা বলে বা কটূক্তি করে কিংবা হাদিস নিয়ে, হ্যাঁ মুসলিম প্রধান দেশ, আমাদের খারাপ লাগবে। এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই। আইন যতক্ষণ পর্যন্ত আমাকে প্রোটেকশন দিতে পারে ততক্ষণ তাকে তো গ্রেফতার করা হয়েছে, এক নাম্বার। আইন, এটার অনেকগুলো সমাধান আছে। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, সো ইসলামকে অবমাননা করে কোনো কিছু বললে সাংবিধানিকভাবে সে অপরাধী হয়ে যায়। তো এখন তার বিরুদ্ধে আপনি আইনগত পদক্ষেপ আমরা নিতেই পারি, তাকে সহজে জেলে সেন্ড করে দিতে পারি, অথবা আমরা এমন একটা মেকানিজম করতে পারি, তাকে সীমান্তের ওপারে পাঠিয়ে দিতে পারি, পাসপোর্টটা বাতিল করে দিতে পারি, সে যাতে আর না আসে, ওখানে থাক আউল বাউল নিয়ে। এখন তারা যেভাবে তাদের দলবলকে যেভাবে দেখলাম মারি পুকুরের মধ্যে ঠান্ডা ভিড়া করা হয়েছে, এটা আমার জীবনের দেখা একটা সেরা মাইর। এই মাইরটা মনে হলো আমার হাসি পায় বাজি, এরকম মাইর। এখন কথা হচ্ছে এই আবুল সরকার এই যে বললাম তারা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। সে কেন পবিত্র কোরআনের তফসির করতে যাবে, যে কোলাউজে বিরব্বিন নাচ নিয়ে কথা বলবে, আলহামদু নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কথা বলবে? আসলে তাদের কোনো কাজ নাই। তবে এটা একটা সুপরিকল্পিত ব্যাপার হতে পারে বর্তমান সরকারের বিরুদ্ধে। এই বাউল টাউল এগুলা নাকি ইউনেস্কো তাদেরকে কি যেন একটা স্বীকৃতি দিছে, আমি ডিটেল দেখিনি। তো হতে পারে তারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে, তারপরে জাতিসংঘ পর্যন্ত তারা পৌঁছে তারপর এইসব হাবিজাবি বলে বাংলাদেশকে একটা বিব্রতকর অবস্থায় ফেলবে। এটা একটা হতে পারে। কিন্তু আমি যেটা বলবো যে আবুলদের ব্যাপারে আমাদের সামাজিক দায়বদ্ধতা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই আবুলরা যেখানে যেখানে থাকে একটু ভালো করে খেয়াল করবেন। যেরকমই আবুল হোক, এরকম তার একটা সিম্বলিক ব্যবহার করলাম আর কি, এরকম অনেকে আছে। এগুলো যেখানে এই কাজগুলো করে সেখানে কিন্তু আমাদের লক্ষ লক্ষ মসজিদের একটা মসজিদ কিন্তু ওখানে আছে, ও মসজিদের একটা ইমাম আছে। তো এই আবুলের আমি ব্যাক ভিডিওগুলো অনেকগুলো দেখলাম। সে কিন্তু এগুলো নিউ করতেছে না, তারা কিন্তু এগুলো আগে থেকেই করতেছে। তাদের কৌমের মাঝে, তাদের গোত্রের মাঝে তারা করছে। আমরা এগুলো শুনতেও যাই না, আমাদের মাঝে এগুলো আসেও না। যারা দেখে তারা দেখে। এখন এগুলো আমাদের সামনে চলে আসছে, তাই আমরা কথা বলতেছি। এখন কথা হচ্ছে এই আবুলরা যে একটা প্লেসের মধ্যে এটা করে, ওখানে স্থানীয় মসজিদ নাই। ওই মসজিদের ইমাম কি ওই লোকগুলোকে বিওয়ার করে নাই যে এখানকার একজন আবুল এরকম করতেছে? ওই মসজিদের ইমামের কি সামাজিক দায়বদ্ধতা নাই? সে কখনো ওইটা, কিছুদিন আগে ওই যে একটা ভদ্রলোক মারা গেল, একে কথা বললাম কি যেন, এই নুরা পাগলা মরার সময় বলছে আমার একটু ফুক কসিম করে শোয়াই দিও। এখন সে ফুক পসিম করে শুয়ে যদি একটু শান্তি পায়, সমস্যা কি? এখন তারা তুলিয়ে যে অবস্থা, তহিদি জনতার হঠাৎ করে, তহিদি জনতারও একটু কন্ট্রোল করতে হবে নিজেদেরকে। হঠাৎ করে এভাবে উদ্ভব হয়ে গেলে তহিদি জনতার সমস্যা আছে। তারাই খবর থেকে তুলিয়ে ডাইরেক্ট ফুরাই দিচ্ছেন। দরকারটা কি রে ভাই? নুরা পাগলার কি ক্ষমতা আছে ইসলামের ক্ষতি করার? এটা যা করতে হবে আইনগতভাবে করতে হবে। যতক্ষণ আপনাকে আইন প্রোটেকশন দেবে না, তখন আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন। আমরা কিছুদিন আগেও মনে করি না শেখ হাসিনার মতো শেখ হাসিনার মতো ফেসিস্টের কি কখনো সাজা হবে? তো এখন আমরা 2 দিন আগে তার সোনা দেখে ফেলছি না, কতগুলো সোনা তার। এখন কথা হচ্ছে নিজের উপর আস্থা হারালে হবে না। এই আবুল সরকার, এই সরকার, সেই সরকার, এদেরকে নিয়ে তো মেতে থাকলে হবে না। এদেরকে কন্ট্রোল করার জন্য ওই এলাকার স্থানীয় ইমামে যথেষ্ট। উনি ওখানে বিওয়ার করতে পারে, উনি লিগ্যাল অ্যাকশন নিতে পারে, যাইতে পারে, সমাজের সাথে কথা বলতে পারে। এই সিস্টেমটা গড়ে তুলতে হবে। এই সিস্টেমটা কিভাবে গড়ে তোলা যায়, এটাই হোক আমাদের আজকের জুমার খুতবার আমার বিষয়, ইমামদের বিষয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামা ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।